গণতন্ত্রের শেষ আশ্রয়স্থলে যখন বিচারের বদলে প্রক্রিয়া বড় হয়ে দাঁড়ায়, তখন প্রশ্ন তোলা কি দেশদ্রোহিতা? যে বাংলার সচেতন রক্ত ব্রিটিশের ভিত কাঁপিয়েছিল, আজ সেই বাংলার লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার যখন এক কলমের খোঁচায় উধাও হয়। আর সিস্টেম যখন বলে এবার না হলে পরের বার ভোট দেবেন, তখন বুঝতে হবে ডাল শুধু কালো হয়নি, গোটা হাড়িটাই পুড়ে ছাই হয়ে গেছে। গণতন্ত্রের শেষ প্রহরীর এজলাসে আজ কিসের বিচার হচ্ছে? বাংলার ললাটে কি তবে সত্যি রাষ্ট্রপতি শাসনের ছক? বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই নির্বাচন কমিশনের খামখেয়ালি আর আইনি গোলকধাঁধায় বন্দী বাংলার সেই হাহাকার নিয়ে আজ আমরা বিস্ফোরক কিছু কথা বলবো। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ সম্মান এবং শ্রদ্ধা রেখেই কিছু প্রশ্ন রাখছি। ভারতের সুপ্রিম কোর্ট কি পথভ্রষ্ট হয়ে পড়েছে? এই মহান প্রতিষ্ঠান কি নিজের নির্ধারিত পথ থেকে সরে গিয়ে নিজের দায়িত্ব ভুলে যাচ্ছে? এই প্রশ্ন আমার একার নয়, বরং একাধিক ক্ষেত্রে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক কার্যকলাপই সেই ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে এসআইআর ইস্যুতে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের বেঞ্চ যা যা মন্তব্য করেছে এবং যে ধরনের পদক্ষেপ নিয়েছে তা শুনলে যারা গণতন্ত্রে বিশ্বাসী, যারা গণতন্ত্রকে বোঝেন, ভালোবাসেন, সেই সমস্ত মানুষের মেরুদণ্ড দিয়ে হিমশীতল স্রোত বয়ে যাবে। বেঞ্চের এক বিচারপতি ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন যা কল্পনাকেও ছাপিয়ে যায়। তাই আজকে অতি বিনয়ের সঙ্গে শ্রদ্ধেয় হুজুরদের বাংলার ইতিহাসটা একটু স্মরণ করিয়ে দেওয়াই যায়, যারা কোনো না কোনো ভাবে বাংলার আত্মমর্যাদাকে খোঁচা দেওয়ার কাজ করেছেন। সম্ভবত হালুয়া বুড়ির প্রভাবে যারা বাংলার ইতিহাসটাই ভুলে গেছেন, নইলে বাংলা এবং বাঙালিদের সম্পর্কে এমন মন্তব্য করার আগে হুজুর অন্তত দুবার ভাবতেন। এর মধ্যেই বাংলায় কেঁচো খুঁড়তে সাপ বেরোনোর মতন আরেকটা চমকপ্রদ ঘটনা সামনে এসেছে। এই খবর দুদিন আগে ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত হয়েছে। খবরটা পড়লে আপনিও শিউরে উঠবেন। যাদের শতাব্দী প্রাচীন ইতিহাস, যাদের নাম দেশের প্রতিটি শিশু স্কুল পাঠ্যে পড়ে, এমনকি জ্ঞানেশ কুমার বা চিফ জাস্টিস সূর্যকান্তের মতন ব্যক্তিত্বরাও যাদের সম্পর্কে না পড়ে এই আসনে পৌঁছতে পারতেন না, সেই পরিবারের সদস্যদের নামই ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। তাও এক দুজন নয়, 150-রও বেশি মানুষ। তারা কেউ রোহিঙ্গা নন, কেউ বাংলাদেশি নন, সকলে মির্জাফরের বংশধর। এদের মধ্যে আছেন নবাব ওয়াসিফ আলী মির্জার দৌহিত্র, ছোটে নবাব বলে পরিচিত সৈয়দ রেজা আলী মির্জার 42 বছরের ছেলে সৈয়দ মোহাম্মদ ফাহিম মির্জা। আরো শুনুন, ফাহিম মির্জা মুর্শিদাবাদ পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর। তার 10ম পূর্বপুরুষ হলেন নবাব মির্জাফর। এই পরিবার অন্তত 286 বছর ধরে মুর্শিদাবাদ শহরের কেল্লা নিজামতে বসবাস করছেন। সৈয়দ ফাহিম মির্জা জানিয়েছেন, মুর্শিদাবাদ পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে 1700 ভোটারের মধ্যে 386 জনের নাম বাদ পড়েছে। এই 386 জনের মধ্যে 100 জনের উপরে নবাব পরিবারের সদস্য। হ্যাঁ, মির্জাফর, যিনি একসময় বাংলা, বিহার এবং উড়িষ্যার নবাব ছিলেন। শুধু তাই নয়, হাইকোর্টের একজন সম্মানীয় প্রাক্তন বিচারপতি এবং বর্তমান ওয়াকফ বোর্ডের সভাপতির নামও ভোটার তালিকা থেকে কেটে দেওয়া হয়েছে। তাই যারা ইতিহাস ভুলে গিয়ে গোটা রাজ্যের আত্মমর্যাদাকে আঘাত করছেন, তাদের একটু আয়না দেখানো দরকার। এই মামলার শুনানিতে চিফ জাস্টিস মন্তব্য করেছেন, পশ্চিমবঙ্গ পুরোপুরি রাজনৈতিক বিভাজনের মধ্যে ডুবে রয়েছে। এমনকি তিনি এটাও বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে এই রাজ্যে প্রত্যেকেই রাজনৈতিক ভাষার কথা বলে। আদালতের নির্দেশ পালনের ক্ষেত্রেও নাকি রাজনীতির ছাপ স্পষ্ট। মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিযোগ করেছেন যে মালদার কালিয়াচকে বিচারকদের বন্দী বানানোর নাটকের নেপথ্যে রয়েছে বিজেপি আর তাদের দোসররা। লক্ষ্য একটাই, বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করা। তবে বিচারপতিদের বন্দী করার কথিত ঘটনা নিয়ে শুনানি করতে গিয়ে মাননীয় প্রধান বিচারপতি মন্তব্য করেছেন, ভারতের ইতিহাসে এত রাজনৈতিকভাবে মেরুকরণ হওয়া রাজ্য আমি আর দেখিনি। হুজুর আরো এক ধাপ এগিয়ে বললেন, দুর্ভাগ্যবশত আপনাদের রাজ্যে মানে পশ্চিমবঙ্গে সবাই রাজনীতির ভাষায় কথা বলে। কি অদ্ভুত, তাই না?
প্রধান বিচারপতি কি তবে সুবিধা মতন ভুলে গেলেন যে এই বাংলাতেই এমন বিচারক ছিলেন যিনি বিচারপতির চেয়ারে বসে বিজেপির ভাষায় কথা বলতেন? চেয়ারে থাকতে থাকতে বিজেপিকে ফায়দা পাইয়ে দিয়ে একদিন হঠাৎ গাউন ছেড়ে গেরুয়া উত্তরীয় পরে বিজেপির সাংসদ হতে চলে গেলেন। আমি সেই প্রাক্তন বিচারপতির কথাই বলছি, যিনি এজলাসে বসে তৃণমূল সরকারের বিরুদ্ধে রাজনৈতিক নেতার চেয়েও কড়া বিষোদ্গার করতেন। মাননীয় প্রধান বিচারপতি যখন আদালত নিজেই রাজনীতির আখড়া হয়ে ওঠে, যখন একজন হাইকোর্টের বিচারপতি পদত্যাগ করেই লোকসভায় ভোটে লড়াইয়ের জন্য রাষ্ট্রীয় শাসকের দলের টিকিট পান, তখন সাধারণ মানুষের রাজনীতির ভাষার কথা বলাটা কি খুব অস্বাভাবিক? আমার দৃষ্টিতে কোনো রাজ্যের যদি প্রতিটি মানুষ রাজনৈতিক ভাষায় কথা বলে, সেটাকে দুর্ভাগ্য বলা যায় না, বরং সেটাই সৌভাগ্য। এর অর্থ সেই রাজ্যের মানুষ রাজনৈতিকভাবে সচেতন, তাদের সহজে কোনো রাজনৈতিক নেতা টুপি পরিয়ে ভুল পথে চালিত করতে পারবে না। যেটাকে চিফ জাস্টিস দুর্ভাগ্য বলছেন, আসলে সেটাই হওয়া উচিত প্রতিটি নাগরিকের গুণ। রাজনৈতিক সচেতনতা একটি সমাজ, একটি দেশের জন্য সম্পদ, বোঝা নয়। আর আপনি পশ্চিমবঙ্গের মাটির এই বৈশিষ্ট্যকেই দুর্ভাগ্য বলছেন? যদি বাংলার রক্তে এই রাজনৈতিক চেতনা না থাকতো, তাহলে কি এই মাটি কখনো দাসত্বের বিরুদ্ধে এত জোরে আওয়াজ তুলতে পারত? আমরা কি ভুলে গেছি এই বাংলার মাটিতেই ধর্মীয় সন্ন্যাসী এবং কৃষকরা ব্রিটিশদের করের বিরুদ্ধে প্রথম বড় বিদ্রোহ গড়ে তুলেছিলেন? ইতিহাস যাকে চেনে সাধু সন্ন্যাসীর বিদ্রোহ নামে, যার অনুপ্রেরণায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন আনন্দমঠ। 1882 সালে প্রকাশিত আনন্দমঠ উপন্যাসেই প্রথম বন্দে মাতরম গানটি পাঠকের সামনে আত্মপ্রকাশ করে। উপন্যাসের প্রেক্ষাপটে ওই গান ছিল এক ধরনের দেশপ্রেমের স্তোত্র, যেখানে মাতৃভূমিকে দেবীর রূপে কল্পনা করা হয়েছে। হুজুর, বাংলার রক্তে যদি রাজনৈতিক সচেতনতা না থাকতো, তাহলে 1859-এর নীল বিদ্রোহ হতো কিভাবে? 1905-এর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনই বা গড়ে উঠতো কি করে? এখান থেকেই তো বন্দে মাতরমের শব্দ হয়ে উঠেছিল শক্তিশালী স্লোগান, তৈরি হয়েছিল রাখি বন্ধনের নতুন রাজনৈতিক অর্থ। হুজুর, এই রাজনৈতিক চেতনা না থাকলে কি বিপ্লবী জাতীয়তাবাদের জন্ম হতো? মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে 1930-এর চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কি সম্ভব হতো? বিপ্লবীদের লক্ষ্য ছিল ব্রিটিশ প্রশাসনের অস্ত্র দখল করে সশস্ত্র বিদ্রোহ গড়ে তোলা। সূর্য সেনের সঙ্গে গণেশ ঘোষ, লোকনাথ বলের মতন বাংলার বিপ্লবীরা ব্রিটিশদের অস্ত্রাগারে আঘাত হেনে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন সেই দিন। পরবর্তী পর্যায়ে এই আন্দোলনের সঙ্গে যুক্ত হন বিপ্লবী কল্পনা দত্ত, তারও পরে প্রীতিলতা ওয়াদ্দেদার। হুজুর, আপনি কি ভুলে গেছেন এই বাংলার রাজনৈতিকভাবে জাগ্রত রক্তই ভারতকে দিয়েছে সুভাষচন্দ্র বসুর মতন নেতাকে, যিনি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আপনি কি এটাও ভুলে গেছেন এই মাটি জন্ম নিয়েছে ক্ষুদিরাম বসুর মতন তরুণকে, যিনি মাত্র 18 বছর বয়সে দেশের জন্য হাসতে হাসতে ফাঁসির মঞ্চে উঠেছিলেন? আজকের দিনে দাঁড়িয়ে একটু খোঁজ নিন, এমন সাহসী তরুণ কতজন আছে? অধিকাংশকে হয় আইপিএল এর বিনোদনে ডুবিয়ে রাখা হয়েছে, নয়তো বিভাজনের বিধ্বংসী বিদ্বেষের রাজনীতিতে ব্যস্ত রাখা হয়েছে। বাংলার রক্তে যদি রাজনৈতিক চেতনা না থাকতো, তাহলে মাস্টারদা সূর্য সেন কোথা থেকে আসতেন? চট্টগ্রাম বিদ্রোহের সেই মহানায়ক কি আদৌ জন্মাতেন? বিনয় বাদল দীনেশের মতন দুর্ধর্ষ বিপ্লবীরা কি তৈরি হতেন, যারা ব্রিটিশদের সচিবালয়ে ঢুকে সরাসরি আক্রমণ চালিয়েছিলেন? এই রাজনৈতিক চেতনার জোরেই 73 বছর বয়সে মাতঙ্গিনী হাজরা তিরঙ্গা হাতে ব্রিটিশদের গুলির সামনে দাঁড়ানোর সাহস পেয়েছিলেন। বাংলার মাটি ভারতকে দিয়েছে চিত্তরঞ্জন দাসের মতন দেশবন্ধুকে, আর যার নাম এবং লেখাকে আজ অনেকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেন, সেই রবীন্দ্রনাথ ঠাকুরও তো এই বাংলারই সন্তান। মাননীয় প্রধান বিচারপতি, আপনি যাকে দুর্ভাগ্য বলছেন, সেই রাজনীতির সচেতনতা না থাকলে প্রীতিলতা ওয়াদ্দেদারের মতন বীরাঙ্গনা কিংবা বাঘা যতীনের মতন অকুতভয় রাসবিহারী বসু, প্রফুল্ল চাকি, অরবিন্দ ঘোষ, বারেন্দ্র কুমার ঘোষ, আব্দুল হাসিমের মতন বিপ্লবীদের ভারত কোনো দিন পেত না। যে রাজনৈতিক চেতনা দেশকে স্বাধীনতা এনে দিল, আজ তাকেই আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে।
যদি রাজনৈতিক সচেতনতা কথা বলাটা দুর্ভাগ্য হয়, তবে আমি প্রার্থনা করি এমন দুর্ভাগ্য ভারতের প্রতিটি কোণায় ছড়িয়ে পড়ুক। দেশের প্রতিটি শিশু রাজনীতির ভাষায় কথা বলুক, যাতে কোনো ভণ্ড নেতা মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তাদের মাথায় টুপি পরাতে না পারেন। প্রধান বিচারপতি বলছেন, ভোটার তালিকার আপত্তিকর নিষ্পত্তি করতে তিনি বিচার বিভাগীয় অফিসার নিয়োগ করেছেন, যাতে নাকি নিরপেক্ষতা বজায় থাকে। বাহ, তা হুজুর, যেখানেই সরকারের ওপর ভরসা থাকবে না, সেখানেই কি আপনারা জজদের বসিয়ে দেবেন? বিচার ব্যবস্থার প্রথম পাঠ হলো সবার কথা শোনা, কিন্তু বাস্তবে কি হচ্ছে? যারা বিচারকদের সঙ্গে দেখা করে নিজেদের অভিযোগ জানাতে চেয়েছিলেন, সেই সাধারণ মানুষকে তো দেখাই করতে দেওয়া হয়নি। এক পক্ষকে দরজার বাইরে রেখে কিসের এক নিরপেক্ষতার নাটক? এবার স্ক্রিনের দিকে তাকান। এই যে 82 বছরের বৃদ্ধ সৈয়দ রাজা আলী মির্জা আর তার ছেলে ফাহিম মির্জা, এরা কারা জানেন? এরা বাংলার সেই বিতর্কিত নবাব মির্জাফরের বংশধর। ভারতের ইতিহাস, বাংলার ইতিহাস মির্জাফরকে ছাড়া লেখা সম্ভব নয়। তাকে কেউ বিশ্বাসঘাতক বলে, কেউ গদ্দার, সেটা তর্কের বিষয়। কিন্তু আজ ট্র্যাজেডিটা দেখুন। সেই পরিবারের 150 মানুষের নাম ভোটার তালিকা থেকে গায়েব করে দেওয়া হয়েছে। যাদের বংশের নাম ছাড়া এই দেশের ইতিহাস অসম্পূর্ণ, তাদের নামই আজ দেশের তালিকা থেকে মুছে ফেলা হচ্ছে। আর আদালত বলছে জজ সাহেবরা পাহারা দিলেই সব ঠিক হয়ে যাবে। এক পক্ষের মুখ বন্ধ করে রাখাটাই কি এখনকার নিরপেক্ষ বিচার? ইতিহাসের পাতায় মির্জাফর এক কলঙ্কিত নাম। পলাশীর যুদ্ধে গদি আর লোভের নেশায় নবাব সিরাজদৌল্লার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তিনি ইংরেজদের হাত শক্ত করেছিলেন। বেঈমানের সেই তকমা আজও তার বংশধরদের পিছু ছাড়েনি। কিন্তু আজ 2026-এ দাঁড়িয়ে একটা কথা না বলে পারছি না। মির্জাফর না হয় ক্ষমতার লোভে বেঈমানি করেছিলেন, কিন্তু আজ সেই তথাকথিত অমৃতকালে কত বড় বড় পদের মানুষ নিজেদের বিবেক, মেরুদণ্ড আর পদের গরিমাকে ক্ষমতার কাছে নিঃশর্তে সমর্পণ করেছেন। মির্জাফরের সেই লোভ আজ সংক্রামক ব্যাধির মতন আমাদের উচ্চপদস্থ কর্তাদের মগজে ঢুকে কি বসে নেই? তবে এখানে মির্জাফরের চারিত্রিক সার্টিফিকেট দেওয়া বড় কথা নয়। বড় কথা হলো যে পরিবারের 300 বছরের ইতিহাস গোটা পৃথিবী জানে, সেই পরিবারের 150 মানুষের নাম ভোটার তালিকা থেকে এক কলমের খোঁচায় উড়িয়ে দেওয়া হলো। ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত খবর উদ্ধৃত করে বলছি, 82 বছরের বৃদ্ধ সৈয়দ রাজা আলী মির্জা বলছেন, শুধু তার নয়, তার ছেলে বউ সহ পুরো গোষ্ঠীর নাম কেটে দেওয়া হয়েছে। যে মানুষটা নিজের শেষ জীবনে 1004 পূর্বপুরুষের কবরের পাশেই শেষ আশ্রয়টুকু চেয়েছেন, তাকে আজ প্রমাণ করতে হচ্ছে তিনি এই দেশের নাগরিক কিনা। মুর্শিদাবাদের নবাবী পরিবারের ইতিহাস নিয়ে চর্চা করা কলেজের অধ্যাপক ফারুক আব্দুল্লাহ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, পলাশীর যুদ্ধের পরে সুবে বাংলার নবাব হন মির্জাফর। দেশভাগের সময় এই পরিবার মুর্শিদাবাদ থেকে গিয়েছিলেন। আজও এদের কাছে রয়েছে কয়েকশো বছরের বংশ তালিকা সহ প্রামাণ্য নথি। শিক্ষাগত যোগ্যতা থেকে সরকারি চাকরির কাগজ সব জমা দেওয়ার পরেও নাম বাদ। বুথ নম্বর 121 আর 122-এর 1600 ভোটারের মধ্যে 350 জন নাম উধাও, যার মধ্যে অর্ধেকেই সেই প্রাক্তন নবাব পরিবারের সদস্য। ছি, দুর্ভাগ্য পশ্চিমবঙ্গের, দুর্ভাগ্য বাঙালি। এখন তারা আদালতের দরজায় কড়া নাড়ার প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু আদালতের কাজের স্পিড কতটা তা কি আর আপনাদের অজানা? শুধু ওই তারিখ পে তারিখ, ট্রাইব্যুনাল এখনো ঠিকমতো চালু হয়নি, অনলাইন সিস্টেম কাগজ নিচ্ছে না। এক অদ্ভুত গোলক দাদায় আটকে রাখা হয়েছে বাংলার ইতিহাসকে। যখন ইতিহাস মুছে ফেলার চেষ্টা হয়, তখন বুঝতে হবে বেঈমানিটা কেবল অতীতের মির্জাফররা করেনি, বর্তমানে সিস্টেমও করছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট একটা মারাত্মক সত্য সামনে এনেছে। দেশভাগের সময় যখন পাকিস্তান যাওয়ার প্রস্তাব ছিল, এই মানুষগুলো বুক ঠুকে ভারতে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। অথচ আজ শ্রী গণেশ কুমারদের দয়ায় তারা আজ নিজেদের দেশেই পরবাসী। সরকারি কাগজ দেখিয়েছেন, বংশলতিকা তুলে ধরেছেন, কিন্তু না, এই সিস্টেমের চোখে তারা নাগরিক নন। যে নবাব পরিবারের ইতিহাস দেশের শিশুরাও জানে, কমিশন তাদেরই নাগরিক বলে মানছে না। তাহলে আম জনতার অবস্থাটা একবার কল্পনা করুন। হুজুর কি এই খবরটা দেখার সময় পাননি যে তালিকায় নাম নেই খোদ কলকাতা হাইকোর্টের একজন প্রাক্তন বিচারপতি, যিনি বর্তমানে পশ্চিমবঙ্গ ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান?
কাকতালীয়ভাবে দেখুন তিনিও মুসলমান। এই প্যাটার্নটা কি আপনাদের চোখে পড়ছে না? সুপ্রিম কোর্ট কেন এই সমস্ত বিষয় নিয়ে নীরব? কেন এই অরাজকতার তদন্তে কোনো এজেন্সি নামানো হচ্ছে না? উল্টে প্রধান বিচারপতির বেঞ্চের বিচারপতি বাগচি যা বলেছেন তা যেন ছেলে ভুলানোর ছড়া। তিনি বলছেন, এবার ভোট দিতে না পারলে কি হয়েছে, পরের বার দেবেন। হুজুর, আপনি কি জানেন যে গণতান্ত্রিক অধিকার একবার কেড়ে নেওয়া মানে সেই নাগরিককে অপমান করা? আপনার ওই বেঞ্চেই তো এমন একজন জজ সাহেব বসে আছেন যিনি 56 জন সিনিয়র বিচারপতিকে সুপারসেট করে সুপ্রিম কোর্টে এসেছেন। সেই 56 জন বিচারপতির মনের অবস্থা কি কখনো বোঝার চেষ্টা করেছেন? আপনারা সাধারণ মানুষকে বলছেন এবার ভোট দিতে না পারলে কি হয়েছে, পরের বার দেবেন। হুজুর, ভোট দেওয়া কোনো দয়া নয়, ওটা অধিকার। আর সেই অধিকার হরণ করে আপনারা বলছেন ধৈর্য ধরতে। আপনারা কি সবাই মিলে বাংলায় নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের সরকার গড়তে চাইছেন? এটা কি সেই সুপরিকল্পিত সিস্টেম যেখানে একবার ঢুকতে পারলেই বিচার ব্যবস্থা থেকে কমিশন সমস্ত পকেটে পুরে নেওয়া যাবে? তারপর নির্বাচন একবার হোক বা 50 বার, জয় তো আপনাদেরই হবে, কারণ খেলার মাঠ আর রেফারি সবই তো আপনাদের কেনা। একটা বিচার ব্যবস্থার আসল শক্তি তার আইনের বই নয়, বরং সাধারণ মানুষের অগাধ বিশ্বাস আর তার স্বচ্ছ ভাবমূর্তি। একবার যদি সেই ইমেজে দাগ লেগে যায় তবে সমাজে কেবল অরাজকতা আর অন্ধকারেরই রাজত্ব চলে। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের মাননীয় প্রধান বিচারপতি এই গুরুতর উদ্বেগগুলোকে স্রেফ উড়িয়ে দিচ্ছেন। আর সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো বার অ্যাসোসিয়েশনের নীরবতা। যাদের কাজ ছিল বেঞ্চের ওপর নজর রাখা, বিচার ব্যবস্থার নিরপেক্ষতা নিশ্চিত করা, তারা আজ মুখে কুলু পেটে বসে আছেন। আদালত কি তবে ন্যায়ের মন্দির থেকে রাজনীতির আখড়ায় পরিণত হচ্ছে? দায়বদ্ধতা কি এখন সংবিধানের প্রতি নয়, বরং বিশেষ কোনো শক্তির প্রতি? আজ এই পর্যন্তই। জয় হিন্দ, সত্যমেবা জয়তে। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্টে শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু না আমি যথেষ্ট।